নমস্কার। আজকের আলোচনা ওড়িশার মেডিকেল বা ডেন্টাল ভর্তি নিয়ে। মানে যারা নিট ইউজি 2025 স্কোর দিয়ে এমবিবিএস, বিডিএস বা আয়ুষ কোর্সে ঢুকতে চাইছেন তাদের জন্য। হ্যাঁ, বিশেষ করে উড়িষ্যার রাজ্য কোটার যে কাউন্সেলিং প্রক্রিয়া সেটা নিয়ে কথা বলবো। এই পুরো ব্যাপারটা দেখে ওজেই, মানে ওড়িশা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। ঠিক, বিভিন্ন নোটিশ, তথ্য এসব ঘেটেই আমরা আজ আলোচনাটা সাজিয়েছি। চেষ্টা করব যাতে পুরো ব্যাপারটা মানে এই জটিল কাউন্সেলিং প্রক্রিয়াটা যতটা সম্ভব সহজ করে বলা যায়। একদম, আমাদের লক্ষ্য এটাই থাকবে, যাতে যারা আবেদন করবেন তারা যেন একটা স্পষ্ট ধারণা পান শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, তাহলে একদম প্রথমে আসি, কারা আবেদন করতে পারবেন? মানে যোগ্যতার শর্তগুলো কি কি? দেখুন, প্রথম এবং প্রধান শর্ত অবশ্যই নিট ইউজি 2025 পরীক্ষায় পাশ করা। শুধু পাশ করলেই হবে না, নির্দিষ্ট পার্সেন্টাইল স্কোরও পেতে হবে। হ্যাঁ হ্যাঁ, স্কোরটা তো জরুরি। সেটা কিরকম? মানে ক্যাটাগরি অনুযায়ী কি আলাদা? হ্যাঁ, অবশ্যই। সাধারণ বা জেনারেল ক্যাটাগরির জন্য এটা হলো 50তম পার্সেন্টাইল, আর যদি এসসি, এসটি বা ওবিসি ক্যাটাগরির কেউ হন তাদের জন্য 40তম পার্সেন্টাইল। আর পিডব্লিউডি মানে ফিজিক্যালি চ্যালেঞ্জড প্রার্থীদের জন্য? পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রেও ক্যাটাগরি আছে। জেনারেলে হলে 45তম পার্সেন্টাইল, আর এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি হলে 40তম পার্সেন্টাইল। ও আচ্ছা, বয়স নিয়েও তো একটা নিয়ম থাকে, তাই না? হ্যাঁ, বয়সটা 31শে ডিসেম্বর 2025 অনুযায়ী অন্তত 17 বছর হতেই হবে, ন্যূনতম 17 বছর। আর পড়াশোনার যোগ্যতা মানে কোন বিষয় নিয়ে পাশ করতে হবে? ক্লাস 12 পাস হতে হবে, অবশ্যই সায়েন্স নিয়ে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বায়োটেকনোলজি, আর সাথে ইংরেজি। এই বিষয়গুলো থাকতেই হবে। আর নম্বরের কোনো ব্যাপার আছে? মানে পিসিবিতে কত পেতে হবে? হ্যাঁ, নম্বরটাও দেখতে হবে। বায়োলজি বা বায়োটেকনোলজিতে জেনারেল প্রার্থীদের অন্তত 50% নম্বর পেতে হবে। এসসি, এসটি, ওবিসি হলে 40%, আর পিডব্লিউডি প্রার্থীদের জন্য 45% বা 40% ক্যাটাগরি অনুযায়ী। বেশ, এবার আসি ওই রাজ্যের বাসিন্দা হওয়ার শর্তটাতে। এটা কি সবার জন্য জরুরি? না, সবার জন্য নয়। দেখুন, সরকারি কলেজের যে রাজ্য কোটার আসনগুলো আছে সেগুলোর জন্য আবেদনকারীর অভিভাবককে ওড়িশার স্থায়ী বাসিন্দা হতেই হবে। ও, মানে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। একদম। অনলাইন রেসিডেন্ট বা নেটিভিটি সার্টিফিকেট লাগে, যেটা ফর্ম নম্বর 3। কিন্তু ধরুন, কেউ যদি প্রাইভেট কলেজের অল ইন্ডিয়া কোটা বা এনআরআই কোটায় আবেদন করেন, তাদের জন্য ওড়িশার বাসিন্দা হওয়ার এই শর্তটা লাগে না। তার মানে অন্য রাজ্যের ছাত্রছাত্রীরাও প্রাইভেট কলেজে আবেদন করতে পারে? হ্যাঁ, পারে। প্রাইভেট কলেজগুলো অনেকটা ওপেন স্টেটের মতো কাজ করে এই কোটার ক্ষেত্রে। আচ্ছা, আর এনআরআই কোটার জন্য কি কি লাগে বললেন? এনআরআই কোটার জন্য কিন্তু নিট পাশ করাটা আবশ্যক, আর যিনি স্পন্সর করছেন তার এনআরআই স্ট্যাটাসের প্রমাণ দিতে হবে, মানে পাসপোর্ট, ভিসা এইসব। আর স্পন্সরের সাথে আবেদনকারীর সম্পর্ক? হ্যাঁ, সেটাও প্রমাণ করতে হবে। সাথে একটা স্পন্সরশিপ অ্যাফিডেভিট আর দূতাবাস থেকে নেওয়া সার্টিফিকেটও লাগে। কিন্তু কোথায় পড়বেন? ওড়িশায় কলেজ আর আসন সংখ্যা কেমন? এমবিবিএস দিয়ে শুরু করি। এমবিবিএসের জন্য ওড়িশায় এখন মোটামুটি 2525টার বেশি আসন আছে। এর মধ্যে 12টা সরকারি কলেজ আর ধরুন 4-5টা প্রাইভেট কলেজ। সরকারি কলেজগুলোর মধ্যে কোনগুলো বেশি পরিচিত? সবচেয়ে পরিচিত অবশ্যই এইমস ভুবনেশ্বর, তারপর কাটাকের এসসিবি মেডিকেল কলেজ, সম্বলপুরের ভিমসার, আর গঞ্জামের এমকেসিজি মেডিকেল কলেজ। এগুলো খুবই পুরনো আর নামী। আর প্রাইভেট? প্রাইভেটগুলোর মধ্যে হাইটেক মেডিকেল কলেজ, কেমস মানে কালিঙ্গা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, আর আইএমএস ও সাম হাসপাতাল। এগুলো ভুবনেশ্বরেই আছে। বেশ ভালো পরিকাঠামো এদের। ঠিক। আর ডেন্টাল মানে বিডিএস কোর্সের কি অবস্থা? বিডিএসের জন্য আসন সংখ্যাটা একটু কম, প্রায় 663টার মতো। সরকারি কলেজ একটাই আছে, কাটাকের এসসিবি ডেন্টাল কলেজ। মানে এমবিবিএস কলেজের সাথেই? হ্যাঁ, ওই ক্যাম্পাসেই। আর প্রাইভেট আছে কয়েকটা, যেমন হাইটেক ডেন্টাল কলেজ, ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস আর কালিঙ্গা ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস। আর আয়ুষ কোর্স মানে আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি? আয়ুষেও সুযোগ আছে। বিএএমএস বা আয়ুর্বেদিক কোর্সের জন্য প্রায় 99টার বেশি আসন আছে। এর মধ্যে 3টে সরকারি কলেজ বেশ ভালো: পুরীর গোপবন্ধু আয়ুর্বেদ মহাবিদ্যালয়, বোলাঙ্গীরের সরকারি আয়ুর্বেদিক কলেজ, আর গঞ্জামের কবিরাজ আয়ুর্বেদ কলেজ। প্রাইভেটও আছে নিশ্চয়ই পিএমএস এর জন্য? হ্যাঁ, কিছু প্রাইভেট কলেজও এআইকিউ কোটায় আসন থাকে। আর বিএইচএমএস
অর্থাৎ হোমিওপ্যাথির জন্যও সরকারি প্রাইভেট মিলিয়ে প্রায় 100টার মতো আসন আছে। এবার আসি খরচার কথায়। ফি এর ব্যাপারটা কেমন? সরকারি আর প্রাইভেট কলেজের মধ্যে নিশ্চয়ই অনেক তফাৎ? ওহ, অনেক তফাৎ, মানে আকাশ-পাতাল বললেও কম বলা হয়। সরকারি কলেজে বার্ষিক টিউশন ফি খুবই কম, ধরুন বছরে 17,000 থেকে 38,000 টাকার মতো। মাত্র? বাহ! হ্যাঁ, কিন্তু প্রাইভেট কলেজে এই অঙ্কটা অনেক বেড়ে যায়। বছরে 5.5 লাখ টাকা থেকে শুরু করে প্রায় 20 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে শুধু টিউশন ফি। 20 লক্ষ? বাবা! হ্যাঁ, আর এর সাথে হোস্টেল ফি যোগ হবে। সেটাও বছরে 75,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত হতে পারে। তার মানে থাকা খাওয়ার খরচটাও বেশ ভালোই। ঠিক। আর এনআরআই কোটার ফি তো স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি। তাই ভর্তির সিদ্ধান্ত নেওয়ার আগে এই খরচের ব্যাপারটা খুব ভালো করে জেনে নেওয়া দরকার। অবশ্যই। এই খরচের বিরাট পার্থক্যটা মাথায় রেখে এবার একটু কাউন্সেলিং প্রক্রিয়াটা বুঝি, যেটা ওজেই সেল পরিচালনা করে। কিভাবে শুরু হয় এটা? প্রক্রিয়াটা শুরু হয় অনলাইন রেজিস্ট্রেশন দিয়ে। ওজেইর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ojei.nic.in অথবা odisha.jei.com, সেখানে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে হয়। কোনো ফি লাগে রেজিস্ট্রেশনের জন্য? হ্যাঁ, 1,000 টাকা লাগে। এটা কিন্তু অফেরতযোগ্য, মানে ফেরত পাওয়া যায় না। রেজিস্ট্রেশন করার সময় নিজের ইউজার নেম আর পাসওয়ার্ড তৈরি করে নিতে হয়। রেজিস্ট্রেশনের পরের ধাপটা কি? এরপর হলো জরুরি সব ডকুমেন্ট আপলোড করা, মানে দশম আর দ্বাদশ শ্রেণীর মার্কশিট, নিটের র্যাঙ্ক কার্ড, ওই যে নেটিভিটি বা রেসিডেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, বা ইডব্লিউএস, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান, গ্রিন কার্ড, এইসব কোটার সার্টিফিকেট আর নিজের ছবি। এগুলো সব স্ক্যান করে আপলোড করতে হবে। হ্যাঁ, সব স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হয়। তারপর ওজেই সেল এগুলো অনলাইনে ভেরিফাই করে। যদি কোনো সমস্যা থাকে ডকুমেন্টে? তাহলে সাধারণত ইমেলে জানানো হয়। কোনো প্রশ্ন থাকলে বা কিছু জানার থাকলে তার উত্তর 24 ঘন্টার মধ্যে দিয়ে দিতে হয়। ভেরিফিকেশন হয়ে গেলে কি মেধা তালিকা বেরোয়? একদম। নিটের যে সর্বভারতীয় র্যাঙ্ক, তার ভিত্তিতে ওড়িশা রাজ্যের একটা মেধা তালিকা বা মেরিট লিস্ট প্রকাশ করা হয়। তারপর? এরপরে কি কলেজ পছন্দ করার পালা? হ্যাঁ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বলতে পারেন। চয়েস ফিলিং আর লকিং। নিজের র্যাঙ্ক আর পছন্দ অনুযায়ী কলেজ আর কোর্সের একটা লিস্ট বানাতে হয়, পরপর সাজিয়ে। সাজিয়ে তারপর সেটা লক করে দিতে হয়। হ্যাঁ, একেবারে ফাইনাল করে লক করতে হয়। আর এটা খুব সাবধানে করা দরকার, কারণ একবার লক করে দিলে আর কিন্তু সেটা বদলানো যায় না। আচ্ছা। তারপর আসন বরাদ্দ হয় কিভাবে? মানে অ্যালটমেন্ট। এটা তো কয়েকটা রাউন্ডে হয়। হ্যাঁ, সাধারণত বেশ কয়েকটা রাউন্ড হয়। রাউন্ড 1, রাউন্ড 2, তারপর মপ আপ রাউন্ড। দরকার পড়লে একেবারে শেষে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডও হতে পারে। অ্যালটমেন্টটা কিসের ভিত্তিতে হয়? এটা নির্ভর করে প্রার্থীর রাজ্যের র্যাঙ্ক, তার পছন্দের ক্রম, মানে চয়েস ফিলিং, তার ক্যাটাগরি, আর সেই মুহূর্তে কোন কলেজে কটা আসন খালি আছে তার উপর। ধরা যাক প্রথম রাউন্ডে কেউ একটা আসন পেল, তারপর কি করতে হবে? আসন পেলে প্রথমে অনলাইনে একটা নির্দিষ্ট ফি জমা দিতে হয়। যেমন আয়ুষ কোর্সের জন্য এটা 8,500 টাকা। টাকা জমা দেওয়ার পর দুটো অপশন থাকে। কি কি অপশন? একটা হলো ফ্রিজ, মানে যে আসনটা পেয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট এবং ভর্তি হতে চায়। অন্যটা হলো ফ্লোট, মানে পাওয়া আসনটা আপাতত ধরে রেখে পরের রাউন্ডে যদি এর চেয়ে ভালো কোনো পছন্দের কলেজ পাওয়া যায় তার জন্য অপেক্ষা করা। ফ্লোট করলে কি পরের রাউন্ডে অংশ নেওয়া যায়? হ্যাঁ, ফ্লোট করলে পরের রাউন্ডে আপগ্রেডেশনের সুযোগ থাকে। যারা আসন পান, মানে ফ্রিজ বা ফ্লোট যাই করুন না কেন, তাদের ওজেই সেল ভুবনেশ্বরে রিপোর্ট করতে হয়। সেখানে গিয়ে কি করতে হয়? সেখানে গিয়ে আসল ডকুমেন্টগুলো ভেরিফাই করাতে হয় আর প্রভিশনাল অ্যাডমিশনের প্রক্রিয়াটা সারতে হয়। পরে যদি কেউ আপগ্রেডেড আসন পায় তাহলে আবার নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। আর একদম শেষে? একদম শেষে ফাইনাল অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে যে কলেজটা পাওয়া গেছে সেখানে গিয়ে ফাইনাল ভর্তি প্রক্রিয়া শেষ করতে হয়। পুরো প্রক্রিয়াটা বেশ লম্বা। আচ্ছা, এই বছর মানে 2025-এর জন্য তারিখগুলো নিয়ে কিছু আন্দাজ করা যাচ্ছে? রেজিস্ট্রেশন কবে নাগাদ শুরু হতে পারে? সাধারণত দেখা যায় জুলাই মাস নাগাদ রেজিস্ট্রেশন শুরু হয়। তবে একদম সঠিক তারিখ জানতে হলে কিন্তু নিয়মিত ওজেইর ওয়েবসাইটে নজর রাখতেই হবে, কারণ সময়সূচি বদলাতেও পারে। ঠিক। আর কোনো নতুন নিয়ম বা নির্দেশিকা এসেছে কি সম্প্রতি? হ্যাঁ, কয়েকটা আপডেট এসেছে। যেমন পিডব্লিউডি প্রার্থীদের জন্য এখন ভ্যালিড ইউডিআইডি কার্ড থাকাটা বাধ্যতামূলক করা হয়েছে, আর তাদের এসসিবি মেডিকেল বোর্ডের পরীক্ষাও দিতে হবে। এক্স সার্ভিসম্যান কোটার প্রার্থীদের রাজ্য সৈনিক বোর্ডে রিপোর্ট করার কথা বলা হয়েছে।
এনআরআই সার্টিফিকেটেরও একটা নির্দিষ্ট ফরম্যাট দেওয়া হয়েছে ওয়েবসাইটে। এগুলো সব ওয়েবসাইটে পাওয়া যাবে? হ্যাঁ, সব লেটেস্ট নোটিশ ওজেই ওয়েবসাইটে দেওয়া থাকে। আবেদন করার আগে এগুলো দেখে নেওয়া খুব জরুরি। আচ্ছা, সংরক্ষণের ব্যাপারটা একটু বলুন। রাজ্য কোটায় কারা সংরক্ষণ পান? ওড়িশার রাজ্য কোটার আসনে নিয়ম অনুযায়ী সংরক্ষণ আছে, যেমন এসসি বা তফসিলি জাতির জন্য 8%, এসটি বা তফসিলি উপজাতির জন্য 12%, আর ফিজিক্যালি চ্যালেঞ্জড বা পিডব্লিউডি প্রার্থীদের জন্য 5%, এক্স সার্ভিসম্যান বা ইএস কোটায় 3%, আর গ্রিন কার্ড হোল্ডার্স বা জিসি কোটায় 5% আসন সংরক্ষিত থাকে। ইডব্লিউএস কোটাও তো আছে এখন। হ্যাঁ, অর্থনৈতিকভাবে দুর্বল অংশ বা ইডব্লিউএস এর জন্যও 10% সংরক্ষণ আছে। তবে একটা জরুরি বিষয় মনে রাখতে হবে, ওড়িশার রাজ্য কোটায় ওবিসি প্রার্থীদের কিন্তু জেনারেল ক্যাটেগরি হিসেবেই ধরা হয়। ও, মানে ওবিসি সার্টিফিকেট থাকলেও তারা জেনারেল কোটাতেই পড়বেন। রাজ্য কোটার ক্ষেত্রে হ্যাঁ, তবে নিট পরীক্ষায় পাশ করার জন্য তাদের ওই 40তম পার্সেন্টাইলটাই পেতে হয়, যেটা ওবিসিদের জন্য ধার্য। আর সব ধরনের সংরক্ষণের জন্যেই কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে সঠিক প্রমাণপত্র জমা দিতে হবে। বেশ, তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে নিই, নিটে ভালো স্কোর আনাটা প্রথম ধাপ। তারপর নিজের যোগ্যতা, বিশেষ করে রাজ্যের বাসিন্দা হওয়ার শর্তটা সরকারি কলেজের জন্য মিলিয়ে নেওয়া। ঠিক, তারপর খুব মন দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন, সব ডকুমেন্ট ঠিকঠাক আপলোড করা, আর সবচেয়ে জরুরি হলো খুব ভেবেচিন্তে চয়েস ফিলিং আর লকিং করা। আর অবশ্যই ওজিইই ওয়েবসাইটের দিকে নিয়মিত নজর রাখা আর কোনো ডেডলাইন মিস না করা। একদম। এই পুরো রাস্তাটা বেশ প্রতিযোগিতামূলক। ওড়িশায় মেডিকেল পড়ার স্বপ্ন সত্যি করতে হলে প্রত্যেকটা পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণ। আশা করা যায় আমাদের আজকের এই আলোচনাটা হবু ডাক্তারদের কিছুটা হলেও সাহায্য করবে। আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে। এই যে প্রাইভেট কলেজগুলোতে রাজ্যের বাইরের ছাত্রছাত্রীদের জন্য সুযোগ থাকছে, এটা কি ওড়িশার সামগ্রিক মেডিকেল শিক্ষার পরিবেশ বা মানের ওপর কোনো দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে বা ফেলতে পারে? এটা নিয়ে হয়তো আরও ভাবার অবকাশ আছে।